ভাবো তো, একটা ভূমি যেখানে হাজার হাজার বছর আগে মানুষ শুধু বেঁচে থাকেনি, তারা গড়ে তুলেছিল এক বিস্ময়কর সভ্যতা, যেখানে লেখা হয়েছিল বেদ, উপনিষদ, যেখানে জন্ম নিয়েছিল মহাকাব্য, যেখানে হাঁটতেন বুদ্ধ, মহাবীর, আর ইতিহাসকে বদলে দিয়েছিলেন সম্রাট অশোক। এই সেই ভারত, একটি দেশ যার ইতিহাস শুধু মহিমান্বিত নয়, বরং রক্তাক্ত, রহস্যময় এবং নাটকীয়। আজ আমরা শুরু করছি এক অবিশ্বাস্য যাত্রা, ৫,০০০ বছরের ইতিহাস পেরিয়ে, সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার হওয়ার গল্প। চলো ফিরে যাই আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন মিশরে পিরামিডের পাথর কাটা হচ্ছিল, মেসোপটেমিয়ায় সভ্যতার আলো জ্বলছিল, ঠিক তখনই ভারতীয় উপমহাদেশে জন্ম নিচ্ছিল আরেকটি বিস্ময়, সিন্ধু উপত্যকার সভ্যতা। এটি শুধু একটি সভ্যতা নয়, এটি ছিল মানব ইতিহাসের অন্যতম প্রথম মডার্ন সিটি সিস্টেম। ১৯২০ সালে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খনন কাজের সময় প্রত্নতত্ত্ববিদরা হঠাৎই খুঁজে পান এক অজানা, হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। নাম দেওয়া হয় হরপ্পা এবং মহেঞ্জোদারো, কিন্তু খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায় এটা শুধু দুইটি শহর নয়, এটা ছিল এক বিশাল সভ্যতা যা ছড়িয়েছিল প্রায় ১২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। ভাবতে পারো, আজকের পাকিস্তান, ভারত, আফগানিস্তানের অংশ জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা। কিন্তু আসল চমকটা এখানেই নয়, এই শহরগুলো ছিল এতটাই পরিকল্পিত যে আজকের আধুনিক শহরও লজ্জা পেতে পারে। রাস্তা একেবারে সোজা, গ্রিড সিস্টেমে তৈরি, বাড়ি পাকা ইটের, বহু কক্ষ, উঠান, এমনকি সিঁড়িও ছিল। আর ড্রেনেজ সিস্টেম, প্রতিটি বাড়ির ময়লা পানি আলাদা পাইপ দিয়ে মেইন ড্রেনে চলে যেত। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন ইউরোপের অনেক মানুষ তখনও গুহায় বাস করত, সিন্ধু সভ্যতার মানুষ জানত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা আর সংগঠিত নগর জীবনের আসল অর্থ। মহেঞ্জোদারোতে পাওয়া যায় গ্রেট বাথ, একটি বিশাল পাবলিক স্নানাগার। ধারণা করা হয় এটি শুধু স্নানের জন্য নয়, বরং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল। এই সভ্যতার প্রাণ ছিল কৃষি। তারা গম, যব, চাল, তিল, এমনকি তুলাও চাষ করত। হ্যাঁ, মানব ইতিহাসে প্রথম কাপড় তৈরির প্রমাণও মেলে এই সভ্যতায়। কিন্তু তারা শুধু কৃষক ছিল না, তারা ছিল দক্ষ ব্যবসায়ীও। মেসোপটেমিয়ার সাথে তাদের বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। সোনা, পুঁতির মালা, মূল্যবান পাথর, এসব ছিল তাদের রপ্তানি পণ্য। তাদের ব্যবহৃত সিলমোহরগুলো আজও রহস্যে ঘেরা। আর সবচেয়ে বড় রহস্য, তাদের লিপি। প্রায় ৪০০ প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও কেউ পুরোপুরি পড়তে পারেনি। ভাবো, একটি পুরো সভ্যতার ভাষা আজও নীরব। হয়তো একদিন এই লিপি পড়তে পারলে আমরা জানতে পারব তারা কি ভাবত, কি লিখত, কি স্বপ্ন দেখত। কিন্তু প্রশ্ন একটাই, এত উন্নত সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? কেউ বলে নদী শুকিয়ে গিয়েছিল, কেউ বলে ভূমিকম্প বা বন্যা, আবার কেউ বলে বাইরের আক্রমণ। কিন্তু সত্যটা আজও অজানা। খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এই শহরগুলো। তবু এই সভ্যতা পুরোপুরি হারিয়ে যায়নি। এর ছাপ আজও বেঁচে আছে আমাদের সংস্কৃতিতে, জীবনযাত্রায়, এমনকি অভ্যাসেও। আর ঠিক এই পতনের পরেই শুরু হয় ভারতের ইতিহাসের নতুন অধ্যায়, বৈদিক যুগ। এবার মঞ্চে আসে এক নতুন জনগোষ্ঠী, আর্য। প্রায় খ্রিস্টপূর্ব ১৫০০ সালে তারা আসে মধ্য এশিয়া থেকে। ঘোড়া, রথ আর যুদ্ধকৌশলে তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী। তাদের ভাষা সংস্কৃতের প্রাচীন রূপ। আর তাদের সবচেয়ে বড় অবদান বেদ, ঋগ্বেদ, দেবতাদের স্তোত্র, যজুর্বেদ, যজ্ঞের নিয়ম, সামবেদ, সুর ও সঙ্গীত, অথর্ববেদ, চিকিৎসা, মন্ত্র ও জাদুবিদ্যা। এই গ্রন্থগুলো শুধু ধর্ম নয়, এগুলোই ছিল সেই সময়ের জীবনের গাইডবুক। বৈদিক যুগে মানুষ বিশ্বাস করত প্রকৃতির প্রতিটি শক্তির পেছনে আছে দেবতা। ইন্দ্র বজ্রের দেবতা,
অগ্নি যজ্ঞের আগুন, সূর্য জীবনের আলো, বরুণ নৈতিকতার রক্ষক। তাদের জীবন ছিল গ্রামকেন্দ্রিক, কৃষি, পশুপালন আর ছোট ছোট জনপদ। এই সময়েই জন্ম নেয় ভারতের সবচেয়ে প্রভাবশালী সামাজিক কাঠামো, বর্ণ ব্যবস্থা। শুরুতে এটি ছিল পেশাভিত্তিক, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে জন্মভিত্তিক, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সমাজকে প্রভাবিত করেছে। কিন্তু এই যুগ শুধু ধর্ম আর সমাজ নয়, এখানেই জন্ম নেয় দর্শন, কর্মফল, পুনর্জন্ম, জীবন ও মৃত্যুর রহস্য। মানুষ প্রথমবারের মতো নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর্যরা একা ছিল না, তারা মিশে যায় সিন্ধু সভ্যতার মানুষের সাথে। সংস্কৃতি, খাদ্য, আচার সবকিছু মিলিয়ে তৈরি হয় এক নতুন শক্তিশালী সভ্যতা, যার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে আজকের ভারত। এই তো ছিল শুধু শুরু। এরপর আসবে মহাকাব্যের যুগ, বুদ্ধের বিপ্লব, মৌর্য সাম্রাজ্যের উত্থান, আর একদিন একটি জাতির জন্ম যা বিশ্বকে চমকে দেবে। তাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই গল্প এখনও শেষ হয়নি।